আমি একটা কথা বলি, এই কথাটা বলতেই হবে আমাকে। ইসলামী আন্দোলনকে যদি আজকে ক্ষমতাও দিয়ে দেন, আজকে ক্ষমতায় দিলেন, প্রাইম মিনিস্টার বানালেন, আর যদি বলেন নীতি আদর্শ বিসর্জন দিতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে, নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না। ওকে, আমি এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সংস্কারের সাথে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন, নিজেদের পরামর্শ দিচ্ছেন, ফেসিবাদ মুক্ত একটা গণতন্ত্র নিশ্চিত করার বিষয় এখানে আছে। 10-15 বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, এই প্রসঙ্গে আপনারা নানা ফরম্যাটে নানাভাবে কথা বলছেন। তো ধরো যাক একটা নিরপেক্ষ নির্বাচন হইল, ইসলামী শাসন আন্দোলন যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে, তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথম আলোচনা করেছিলেন? এবং একেবারে কোনো ধুমরুজাল নাই, কোন এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই, শরিয়া আইন বাস্তবায়ন করবে। তার মানে বাস্তবায়নের মাধ্যমে তারপরে একটা খেলাফত সৃষ্টি চালু হবে, তাই তো? শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে। মহিলারা তাদের ইজ্জত আবরু, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকের গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেকের সংখ্যালঘু, নিরীহ গোষ্ঠী সবার অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন। ওকে, তাহলে খেলাফত চালু হবে, তাই তো? শরিয়া আইন এর মধ্যে ব্যাপকতা অনেক বেশি। ইসলামী আইন, তখন ইসলামী ল, তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে, নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে? খলিফা তো শুনে, খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত। যেমন খুতবা জিনিসটা কি? খতিব যে কাজটা করে তার নাম খতিব, যেটা বলে সেটা খুতবা। আমি বুঝতে পারছি, মানে খলিফা কি তখন নির্বাচিত হবে, নাকি খলিফা মানে খলিফা নির্বাচিত হয়ে গেছে? খলিফাকে নির্বাচিত হওয়ার আগে খেলাফত হয় না, নেতা নির্বাচিত হওয়ার পরে খেলাফত হয়। মানে সেটা তো আসলে ঠিক, মানে সেটা কি নির্বাচন নাকি সিলেকশন? কারণ হচ্ছে আমরা ইসলামের যে প্রথম, আমরা ইসলামের 4 খলিফা 4 ধরনের নির্বাচিত হয়েছে। কার দ্বারা নির্বাচিত হয়েছে? 4 ধরনের নির্বাচিত হয়েছে, 4 ভাবে, 4 ধরনের, হ্যাঁ 4 ধরনের নির্বাচিত হয়েছে। রাইট। আমরা যেই পদ একভাবে নির্বাচিত, যেইভাবে নির্বাচিত এখন হচ্ছি, আপনারা গণতন্ত্র জনগণ নির্বাচন করলে, হ্যাঁ আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইলেন, তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে? শোনেন, গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। খালিদ ভাই, গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস। নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হল নেতা নির্বাচনের পদ্ধতি। সমাজতন্ত্রবাদীরা নির্বাচন করে না, করে। তাদের আদর্শ কি? সমাজতন্ত্র। গণতন্ত্র সমাজতন্ত্র কি এক জিনিস? না, তন্ত্র হিসেবে আলাদা। কিন্তু তার মানে হলো নির্বাচন দরকার আছে, সমাজতান্ত্রিক হইতে হলো নির্বাচন দরকার আছে, দুইটাই নির্বাচন। তার মানে নির্বাচন হলো নেতা নির্বাচন পদ্ধতি। ওকে, এটা হলো দর্শন না, এটা আদর্শ না। ওকে, নির্বাচিত হওয়ার পরে তার আদর্শ অ্যাপ্লাই করবে। নির্বাচিত হওয়ার পরে, অর্থাৎ আমি 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 শুধু স্টেজটা বুঝতে চাইছি হুজুর, যে আপনি গণতান্ত্রিক ভাবে বা গণতন্ত্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থাটা আছে, অনেক সংস্কার টস্কারের মাধ্যমে ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি এইভাবে বলতে পারেন আমাদের দেশে নির্বাচন আছে, এইভাবে বলতে পারেন। ওকে, আমাদের দেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একোয়ার করলেন, তারপরে আপনি শরিয়া চালু করবেন, তাই তো? ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে, এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোন আমাদের শরিয়া, আমাদের দর্শন, হ্যাঁ আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? ইরানের মধ্যে আপনি দেখতে পারেন অনেক বেশি। তার মধ্যে আফগানিস্তানের মধ্যে, আফগানিস্তানের মধ্যে। আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন, ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন, ওকে, যেটা শরিয়াতে সাংঘর্ষিক না। আমেরিকার যে ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। ইংল্যান্ডের কোনো ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। রাশিয়ার কোনো ভালো দর্শন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না। এরকম জনগণের স্বার্থে। ওকে, ওকে, তাহলে আমি মোরাললেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন, তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান, তাই তো? বলতে পারেন, কোনো সন্দেহ নেই। ওকে, এই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, আপনি প্রশ্ন করতে পারেন সেখানে কোনো সমস্যা হবে কিনা, সেই প্রশ্নগুলো স্পেসিফিক করতে পারেন। হ্যাঁ, আমি স্পেসিফিক, তাহলে এই প্রশ্ন আমি স্পেসিফিকই করি যে আপনারা মানে প্রসঙ্গটা আইনা করি আর কি, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনের ঘোর বিরোধী। আপনাদের সমাবেশ থেকে কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করার দাবি করা হয়েছে। আপনারা বলেছেন নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমাননা করা হয়েছে, এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে, ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে, যেন যেন ভবিষ্যতে এমন কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পায়। এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। আপনি কি মনে করেন তাকে শাস্তির আওতায় আনা উচিত কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। 2 হচ্ছে নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগানিস্তান
আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন, যেহেতু সেহেতু আমি বলতেছি যে আফগানিস্তানে মেয়েরা কাজ করতে পারে না, পড়ালেখা করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজ করতে পারে না, বরং সৌদি আরবে অনেকে অনেক সহজে করতে পারে। আপনারা কোনটা নিতে চান? বা এবং ইরানে অনেক মেয়েরা অনেক কাজ করে, আরব দেশে, মালয়েশিয়া তো তাই। জি জি, আপনার নারী বলতে কোন নারী মনে করেন? আমাদের দেশে বেদে সম্প্রদায়ের নারী মনে করেন, না চেয়েছিলাম হেসা হয়ে গেলাম বেশ্যা এদের বাস্তবায়ন করতে চান, না তসলিমার দর্শন বাস্তবায়ন করতে চান, না সোফিয়া কামালের দর্শন বাস্তবায়ন করতে চান? আমি নারী পুরুষের সমান অধিকার চাই। আমি নারী পুরুষের সমান অধিকার চাই, মানুষ হিসাবে নারী এবং পুরুষের সমান অধিকার। আমি কথা বলতে দেন। জি, আমি আগে আমাকে প্রশ্ন করলেন, সেজন্য আমি বললাম আর কি। না ঠিক আছে, আমি সেই প্রশ্নের জবাব দেব। আমি নিজে প্রশ্ন করে নিজে জবাব দেব। ও আচ্ছা, বুঝতে পারিনি। জি, আমি প্রশ্ন করার পর আমি জবাব দেব। আমি সেই প্রশ্নটা নিজেকেই করব। ঠিক আছে, ঠিক আছে। আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসা পড়াশোনা করে, ধরেন আমার স্ত্রী, আমার মা কি, আমার বোন কি, আমার মেয়ে কি, এখন আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার স্ত্রী যদি কোনো যারা বলছে চেয়েছিলাম হেসা হয়ে গেলাম বেশ্যা, তারা যদি প্রণয়ন করে, সেই নারী নীতিটা আপনি কি মনে করবেন? প্রশ্ন আপনার কাছে আমি করলাম, এটা জবাব দিবেন। দেখেন, আমরা নারীদের সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। ক্লিয়ার কাট কথা, আমরা নারীদেরকে সমান অধিকার চাই না। ধরে নেন খালিদ ভাই, আপনি আপনার স্ত্রী গেলেন বাজারে, বড় একটা ব্যাগ, যদি সমান হয় তাই কতক্ষণ আমার স্ত্রী টানতে হবে, কতক্ষণ আপনার টানতে হবে, কিন্তু টানে কে ব্যাগটা? এখানে আমি আমার স্ত্রীকে অগ্রাধিকার দিই, মানে অগ্রাধিকার দিই, এখানে কষ্ট বইতে দেবো না। ধরে নেন দুই বোন একটা বোঝা, আমি স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি, এখানে আমি স্ত্রীকে কষ্ট দেবো না। আমি স্ত্রীর ন্যায্য অধিকার চাই। যেই আমি যদি ধরে নেন ইসলাম যদি শরিয়া যদি বাস্তবায়ন হয়, আমরা একই ঘরে দুইটা চাকরি, যেমন স্বামীও ডিসি আর স্ত্রীও ডিসি হবে আর একজনের, আর আমার মা বোন নায়িকা থাকবে, এরকম না। বরং যেই ঘরে চাকরি নেই, যেই নারী চাকরির প্রয়োজন, আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে ডেকে চাকরির ব্যবস্থা করব। শায়ক, আপনি আমাকে যখন কথা বলতে দিবেন তাহলে আমাকে দিয়ে নাকি, আমি কয়েকটা নোট নিচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করলে কথা সুবিধা। জি জি, যেমন নারী শিক্ষা, নারী শিক্ষা ইসলামের মধ্যে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আম্মাজান আয়েশা থেকে সুরুজ বা নিস ইলম শেখার জন্য। আমাদের এমন কোনো মুহাদ্দিস নেই যারা নারীদের উস্তাদ মানে না। আমাদের মুহাদ্দিসদের মধ্যে নারীদের উস্তাদ ব্যতীত কোনো মুহাদ্দিস হাদিস পড়াতে পারে না। নারীর মধ্যে শিক্ষা নাই মানে? আম্মাজান কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা থেকে আমার নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শিখছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা ইসলামিক যদি হুকুমত করতে পারি তা নারীরা বড় বড় ধনী হবে, আমরা তাকে ব্যবসা বানায় দেব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যখন হুদায়বিয়া সন্ধির সময়, কেউ, আমি সংক্ষেপে বলতেছি, কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন। এখন কেউ যদি মনে করেন যে নারীবাদী মানে হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে, এইটাই নারীদের সমান অধিকার, এটাই মানি না। আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা দরকার, আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। দেখেন, ইসলামের মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন, সেটা 30,000 মুহাদ্দিসদের নাম দিয়ে আসেন, 30,000 মুহাদ্দিসা। নারীদের মধ্যে হাজার বড় বড় যোদ্ধা ছিলেন, কবি ছিলেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে বহু বড় কবি ছিলেন, তিনি নারী ছিলেন। কাজী এই যে নারী নিয়ে পাশ্চাত্যরা আজকে আমাদের নারী মাজাদের কোথায় নিয়ে পৌঁছাইছে, দেখেন তো আপনার পাশ্চাত্যের অবস্থাটা কি? আপনি খুঁজে দেখেন, আজকে নারী অধিকারের নামে এই কয়েকদিন আগে সাম্বার হত্যা করছে তার বাবাকে। এখন যদি কেউ টেনেউটান্ডারে সেই নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি সমকামী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি এই অমুক মানে পাশ্চাত্য নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, এখন জাপানে মেয়েরা বাচ্চা নিতে চায় না, রাশিয়ায় বাচ্চা নিতে এখন চায় না নারীরা, কোন নারীরা এখন মানে ঘরের কথা শুনতে চায় না। আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই না, বরং আমার মা বোনদেরকে ন্যায্য অধিকার দেবো, তাদের অধিকার প্রতিষ্ঠিত করবো, তার ইজ্জত সম্মান রক্ষা করবো, তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা তাদের কাজে লাগাবো। আমি বলি, হ্যাঁ শায়ক, আপনাকে ধন্যবাদ। শায়ক, আমার অনেকগুলি প্রশ্ন, আপনি যদি একটু ছোট ছোট করে জবাব দেন, যে আপনাদের যে নারী নিয়ে বা বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করা নিয়ে যে আপনাদের আদর্শ, সেই আদর্শের সাথে আপনারা ওই দিন যাদের সাথে মহাসম্মেলন করেছেন, অর্থাৎ জামায়াত, এনসিপি এবং অন্যান্য দলগুলি, তারা কি আপনাদের সাথে একমত কিনা, বা এই ব্যাপারটা নাও হতে পারে? ঠিক আছে, এইবার আপনি নারীদের ন্যায্য অধিকারের কথা বলছেন শায়ক। নারীদের ন্যায্য অধিকারটা আসলে কে ঠিক করে দিবে? নারীদের ন্যায্য অধিকারটা কি শায়ক আপনি ঠিক করে দিবেন, নাকি নারীরা এরকম ভাবে ন্যায্য অধিকার নিতে পারবে যে ধরেন সে বিশ্ববিদ্যালয়ে পড়লো, পড়ার পরে সে চাকরি করবে কি করবে না, ঘর করবে না বাচ্চা নিবে না, কি করবে সেটা সে তার মতো করে ঠিক করবে, সেটা সে ঠিক করবে, নাকি এটা রাষ্ট্র বা আপনি যারা রাষ্ট্র পরিচালনা করবেন তা ঠিক করে দিবে? রাষ্ট্র আপনার উপর কিছু নির্দেশ আইন দিয়ে দেয়, আবার রাষ্ট্র আপনার কিছু কাজ করার জন্য দেয়। ওকে,
একটা রাষ্ট্র কিন্তু ব্যক্তিরও কিছু কাজের অনুমতি দেয়। ওকে, শরীয় এইভাবে আছে। তার মানে সংবিধানে কি মেয়েদের জন্য আলাদা আইন হবে যে নারীরা এটা করতে পারবে, পুরুষরা এটা করতে পারবে? না না, এরকম পুরুষদের জন্য তো আইন থাকবে যে পুরুষ এটা করতে এটা করতে পারবে না, মানলাম, মানে নারী পুরুষের জন্য আলাদা আইন হবে কিনা সংবিধানে? এটা থাকবেই, প্রত্যেকের জন্য আছে। বাংলাদেশে আমার লতে নাই, এখন সংবিধানে নাই নারী পুরুষের জন্য আলাদা নাই। তাহলে আপনার এই যে এখন বাংলাদেশে আপনারা যে সমস্ত নির্দিষ্ট আসনগুলি রেখেছেন, না না, আমরা সংযুক্ত আসন রেখেছি, এটা আইন না। আইন বলতেছি বাংলাদেশে কোন পেশায় আমাকে একটু বলেন এই সিটে এটা সংরক্ষিত আসন অন্য কেউ নির্বাচন করতে পারবে নাকি? আইন না এটা তো আপনি বলুন, এটা আইন না? হ্যাঁ আইন, কিন্তু সেটা তো পজিটিভ ডিসক্রিমিনেশন। পজিটিভ ডিসক্রিমিনেশন আইন মানে কি? আপনি হুজুর, আপনার সাথে আমি তর্ক করে পারবো না, কারণ হচ্ছে যে আমি তর্কের মুডে নাই, আমি তর্কের মুডে নাই। আপনি আমাকে বলেন বাংলাদেশের সংবিধান নারী পুরুষের, এখনকার সংবিধান নারী পুরুষের সমান অধিকার দেয় কিনা? নারীদের উপর জুলুম করে, নারীদের প্রতি সমান অধিকার নাই। আমার নারীরা দর্শিত হয়, আমার নারীরা ডিফোর্স হয়। পৃথিবীর যেসব এবসলিউট শরিয়া আইনে যেসব দেশ চলে সেই সব দেশেও নারীরা ধর্ষিত হয়। কম সংখ্যা একেবারে না 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 না, ওইখানে কেস কম, ঘটনা বেশি। আপনি আবার খোঁজ নেন হুজুর, আপনার অনেক পরিচিত আছে, আপনি সৌদি আরবে খোঁজ নেন, মিশরে খোঁজ নেন, কায়রোতে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না, মেয়েরা রাস্তায় হাঁটতে পারে না, মানুষ মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। আমি কিন্তু আন্তর্জাতিক মোসাদেও কাজ করি না, রয় কাজ করি না ভাই। আমি কিন্তু যতটুকু দেখি ততটুকু বলতে পারি, আমি ভিতর গিয়ে কাজ করি না। আমি কিন্তু সৌদি আরবে, আচ্ছা ওকে, সেজন্য আপনি বলতেছেন ওখানে কম, সেজন্য আমি বলতেছি ওখানে কম না, আপনি চেক করেন। দুই নাম্বার হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যেসব মেয়েরা কাজ করেন, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্যান্য জায়গায় শ্রমিকের কাজ করেন, তারা কি তাদের এই কাজটা চালিয়ে যেতে পারবেন যদি আপনারা ক্ষমতায় আসেন? বরং আমরা কি করবো শোনেন খালিদ ভাই, আমার পরিকল্পনাটা কি। আজকে রাত 1টার সময় আমার মেয়েদেরকে, আমার বোনদেরকে ছেড়ে দেয়, কোথায় থাকে, কোথায় যায়, কিভাবে করে, তার ইজ্জত আবরুর সংরক্ষণ কি করে, দায়িত্ব কে নিয়েছে? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমার প্রত্যেকটা মা বোনদের জন্য যারা ফ্যাক্টরি করবে তাদের জন্য বলা হবে তুমি এই স্পেসে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করো। আমি কি করবো জানেন আপনি? কিন্তু আমি ইসলাম ক্ষমতায় যাই, তা আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা রাখবো। যেরকম ইউরোপে আমরা ছাত্ররা পড়তে যায় কি করে? পার্ট টাইম কাজ করে, পার্ট টাইম পড়াশোনা করে। ঠিক আমিও প্রত্যেক ইন্ডাস্ট্রিদের কাছে সিস্টেমটা এইভাবে রাখবো, তারা 5 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করবে আর তাদের জীবন নির্বাহ করার জন্য কাজ করবে। তারা ঘর সংসার করবে না। যে সমস্ত নারীরা ঘর সংসার করে না, যেমন অনেক যুবতী মেয়েরা আছে না ছাত্রী বয়সে, গরিব, বাবা মারে দেখবে না, দেখবে এখনো তো তারা, মানে তারা 10 ঘন্টা কাজ করবে, 5 ঘন্টা পড়াশোনা করবে, তারপরে বাড়ি যাবে। না, আমরা সময়কে কমায় দেবো। আমরা তো নিজের আত্মসাৎ করি, শ্রমিকদেরকে দিকেও তাকাই না। যেমন শ্রমিকদেরকে 1 টাকা, আমরা সেখান থেকে নেই 10,000 টাকা, কিন্তু আমরা পার্সেন্ট শ্রমিকদের কাজ কমায় দেবো, বেতন বাড়ায় দেবো। ওকে, বিশ্ববিদ্যালয়ে যেমন নারীরা পড়াশোনা করছেন, এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পুরুষরা পড়াশোনা করছেন, সেই সিস্টেমে মানে সেই শিক্ষানীতিতে তো পরিবর্তন আসবে, তাই তো? না, আসলে আমরা ভুল বুঝি কেন? জি, ইসলাম আসলে ব্যাংক, আদালত, যারা এখন বিচারক তারা বিচারক থাকবে, যারা ব্যাংকার তারা ব্যাংকার থাকবে। যে শিক্ষকরা পড়াইতেছেন তারা, যেমন ধরেন আমাদের শিক্ষকরা এখন কি পড়ায়, এখন পড়াইতেছে তারা ডারউইনের থিওরি, আরো অনেক কিছু পড়ায় ডারউইনের থিওরির পাশাপাশি। ধরে না যেটা ছিল না। তার মানে কি, শিক্ষা মন্ত্রণালয় নীতি চেঞ্জ হয়েছে, কিন্তু যে উস্তাদগুলো চেঞ্জ হয়নি। ঠিক আমরাও প্রত্যেকটা জায়গায় শুধু কিছু নীতি আদর্শ চেঞ্জ করে দেবো, যেটা সাংঘর্ষিক, যেটা মানুষের জন্য কল্যাণকর নয়। এটা আপনারা একটা বোর্ড করে তারপর এটা ঠিক করে দিবেন যে এইটা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা বোর্ড থাকবে, সংস্থা থাকবে, নীতিমালা থাকবে, সেইভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। কিন্তু মানে আমাদের দর্শকদের মতো অনেকে কনফিউজড হচ্ছেন এরকম করে যে আফগানিস্তানের মতো পড়াশোনা হলে তো এটা অন্যরকম হবে। আপনারা কি মানে ঠিক আফগানিস্তানের মতো চান না? মানে আফগানিস্তানের পুরো খবরটা কি পুরো স্পষ্ট কি আমাদের কাছে আছে? জি, আফগানিস্তানের পুরো খবরটা কি আমাদের আছে? শুধু আমি এর জন্য বলছি, আফগান কিন্তু আমাদের মূল লক্ষ্য না, দর্শন না, আমাদের মূল দর্শন কোরআন হাদিস, ইসমা কিয়াস। আমি উদাহরণ দিলাম এর জন্য, দেখেন খালিদ ভাই, যেখানে এখন তারা ঋণ মুক্ত মাত্র কয়েক বছরে, যে অর্থনীতি গোটা দুনিয়ার মধ্যে সবাই ভেবেছিলেন যে অবরোধকৃত একটা দেশ সবাই মানে ক্ষুধায় মরে যাবে, দুর্ভিক্ষ হবে, সেখানে তার অর্থনীতি সবচেয়ে এস্টাবলিশ হয়ে গেছে। সেখানে মানুষগুলি এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। যে আফিম চাষ নিয়ে তাদের উপরে সবচেয়ে অভিযোগ ছিল, তার আফিম চাষ বাদ দিয়ে তারা মাশরুম চাষ করে গোটা দুনিয়ার মধ্যে এখন হইচই ফেলে দিয়েছে। আপনি কোন ডেটা থেকে কথাগুলি বলতেছেন নাকি? মানে আমরা যেটা খবর